শব্দ দূষণ একটি নীরব ঘাতক। সচেতন হওয়ার এখনই সময়। দর্শক, এখন আপনারা দেখবেন শব্দ দূষণ সম্পর্কে জনসচেতনতামূলক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান শব্দ দূষণ সমস্যা ও করণীয় এর আজকের পর্ব। শব্দ দূষণ সাম্প্রতিককালে সমস্ত পৃথিবীতেই একটা আলোচিত বিষয়ের কারণে, যে শব্দ দূষণের কারণে পরিবেশ বিপন্ন হচ্ছে, মানুষের মানসিক শক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানসিক চাপ বাড়ছে, উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে, উদ্বেগ সৃষ্টি হচ্ছে, স্ট্রেস হচ্ছে এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে কিন্তু এই বিষয়টি নিয়ে এত চিন্তা ভাবনাও হতো না, কিন্তু যত দিন যাচ্ছে সমস্যাটি ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করছে। বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর একটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, সেটি হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অংশীদারিত্ব এবং সমন্বিত একটি কর্মসূচি, যার আওতায় এই অনুষ্ঠান। আমাদের আজকের পর্ব শব্দ দূষণ ও শিল্প কারখানা। চলুন দেখে আসি শব্দ দূষণ নিয়ে একটি তথ্যচিত্র। শব্দ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। শব্দের মাধ্যমেই আমরা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করি। তবে মাত্রাতিরিক্ত শব্দ অর্থাৎ শব্দ দূষণের কারণে তার বিঘ্ন ঘটে। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উৎস থেকে প্রতিনিয়ত শব্দ দূষণ ঘটছে। গাড়ির হর্ন, ইট ভাঙার মেশিন, জেনারেটর সহ বিভিন্ন মেশিনের শব্দ, কলকারখানার সৃষ্ট শব্দ, আতশবাজির শব্দ, ট্রেনের হুইসেলের শব্দ, বিমানের শব্দ সহ নানাভাবে এই শব্দ দূষণ হচ্ছে। এর মধ্যে শিল্প কারখানার শব্দ দূষণ আমাদের ভয়াবহ ক্ষতি করছে। শিল্প কারখানায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এসব যন্ত্রপাতি থেকে উচ্চমাত্রার শব্দ নির্গত হয়। ভারী শিল্প কারখানাগুলোতে প্রায় 90 থেকে 110 ডেসিবেল শব্দ উৎপন্ন হয়। ফলে এসব কারখানায় কাজ করা শ্রমিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ শিল্প কারখানায় কর্মরত শ্রমিকরা দিনের বেশিরভাগ সময় শব্দ দূষণের ভিতরে থাকে।
এ সময় কোনো শব্দ প্রতিরোধকও ব্যবহার করে না। ফলে একটানা উচ্চ শব্দযুক্ত স্থানে অবস্থানের কারণে কর্মরত ব্যক্তিগণ শ্রবণজনিত সমস্যায় ভোগে। এছাড়া কারখানায় শব্দ দূষণে আক্রান্ত ব্যক্তি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা, ক্ষুধা-মন্দা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কলকারখানার আশেপাশে আবাসিক এলাকা থাকলে শব্দ দূষণের ফলে সেখানেও ব্যাঘাত সৃষ্টি হয়। তাই শিল্প কারখানার শব্দ দূষণ নিয়ন্ত্রণে যত দ্রুত সম্ভব আমাদের কার্যকরী ব্যবস্থা নিতে হবে। পুরনো যন্ত্রপাতি মাত্রাতিরিক্ত শব্দ সৃষ্টি করে। এজন্য পুরনো যন্ত্রের পরিবর্তে আধুনিক ও পরিবেশ বান্ধব যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি কারখানায় কর্মরত অবস্থায় কানে শব্দ প্রতিরোধক যেমন ইয়ার প্লাগ, ইয়ার মাফ ইত্যাদি ব্যবহার করতে হবে। একই সাথে একটানা দীর্ঘ সময় উচ্চ শব্দে কাজ না করা, এবং নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা শ্রবণ ক্ষমতা পরীক্ষা করানো প্রয়োজন। এক্ষেত্রে কারখানা মালিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকরী উদ্যোগ গ্রহণের মাধ্যমে শব্দ দূষণ কমানো সম্ভব। তবেই আমরা ভালো থাকব, ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। অনেক সময় জ্যামে থাকলে অযথা হর্ন বাজায়। অনেক সময় স্কুলের সামনে লেখা থাকে সাইনবোর্ডে, কিন্তু ড্রাইভাররা মানে না। এজন্য বাস মালিকদের সচেতন হতে হবে। বাস মালিকদের যদি সচেতন করে দেয় ড্রাইভারদের, তাহলে তারা অযথা হর্ন বাজাবে না। এবং হর্ন বাজালে অনেক সময় স্কুলের ছোট ছোট বাচ্চাদের প্রবলেম হয়, বাসায় গিয়েও ফিল করে যে এখনও তার কানে শব্দ। সরকারের পাশাপাশি বিভিন্ন মিডিয়া পত্রিকার প্রচারণা চালাতে হবে এবং মানুষকে সচেতন হতে হবে, এবং সচেতন হলে আমরা সবাই এটা রিমুভ করা সম্ভব। আমাদের জ্যামের মধ্যে বসে আমাদের ড্রাইভার ভাইরা এত অস্থির হয়ে যায়, মনে হচ্ছে যে শুধু হর্ন টিপলেই বোধহয় আগানো যাবে। আমাদের ট্রাফিক সিস্টেম এবং এই যে সামাজিক ব্যবস্থা, এইগুলোকে যেমন মাইকিং, তারপরে যেখানে সেখানে আপনার জেনারেটরের শব্দ, আমাদের যে কনস্ট্রাকশনের কাজ বা আমাদের যে কন্ট্রাক্টর ভাইরা আছেন তাদের ভিতরে কিছু সচেতনতা তৈরি করা। মোরওভার ড্রাইভার ভাইদেরকে একদম স্পেশালি প্রশিক্ষণ দেওয়া যে আপনি কখন হর্ন বাজাবেন, কখন বাজাবেন না। এতক্ষণ আমরা দেখলাম কিছু সাক্ষাৎকার। এবার আমরা শুনব বিশেষজ্ঞ মতামত। আমাদের আজকের বিষয় হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণে শিল্প কারখানার ভূমিকা। আজকে আমরা পরিবেশ আন্দোলনের একজন সংগঠক এবং কর্মীকে আহ্বান করেছি। তিনি মহিদুল হক খান। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের একসময় সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে সাংগঠনিকভাবে তিনি এর কর্মপ্রবাহের সঙ্গে সম্পৃক্ত। মহিদুল হক খান, জি। শব্দ দূষণ এটাও একটি আপনাদের বিষয়, কারণ দূষণের বিরুদ্ধে আপনাদের আন্দোলন চলছে দীর্ঘদিন থেকে। এই শিল্প কলকারখানাগুলো এখন মিশ্র এলাকায়ও এসে একেবারে তছনছ করে দিচ্ছে জীবনযাপন। এ নিয়ে আপনারা কি ভাবছেন? আমাদের ভাবনা তো বহুমাত্রিক। আসলে সমস্যা তো জটিল থেকে জটিলতর হচ্ছে বিভিন্ন বিষয়ে, শুধু শব্দ নয়। আপনি যেটা বলেন সত্যি যে এটা নতুন যুগ তো হচ্ছে আমাদের তো সমস্যা পরিবেশ নিয়ে। এটা এই দেশ, আমাদের এই দেশ খুব জনবহুল দেশ। এখানে পরিবেশ কিন্তু বহুমাত্রিকভাবে দূষণ হবে। এটা যত মানুষের যেখানে কর্মপ্রবাহ আছে, মানুষের জীবিকা আছে, তার জন্য যখন তারা দৌড়াবে, কাজ করবে, তখন সেখানে কিছু না কিছু দূষণ হবেই। তবে সেসব জায়গায় বেশি বেশি করেই আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে বিভিন্ন ক্ষেত্রেই। আমাদের দেশের শিল্পায়ন তত বেশি নয়,
এটা বলা ভালো। তবে যেটুকু আছে সেটা বোধহয় কাঙ্ক্ষিত। আমরা তো কৃষি অর্থনীতি নির্ভর অ্যাগ্রোনমি বেসড কান্ট্রি, জি, এটা তো স্বীকার করি। সেই অর্থে বলা হচ্ছে যে আমাদের শিল্প কারখানা খুব বেশি নাই, তবে যেটুকু আছে সেটাই যে সঠিকভাবে চলছে না বলেই এবং সঠিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছে না বলেই কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এবং শিল্প কলকারখানার জন্য মূল দূষণ কিন্তু বায়ু দূষণ, পানি দূষণ হয়, যেটা মানুষ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। এখন এর সঙ্গে শব্দ দূষণ আছে, কিন্তু শব্দ দূষণটা নর্মালি কিছু কিছু শিল্পে, বিশেষ বিশেষ শিল্পে শব্দ দূষণটা বেশি হয়ে থাকে। তবে শিল্প যদি শব্দ দূষণ নাও করে সেটা কিন্তু রেড ক্যাটেগরি শিল্প বলে। আপনি দেখবেন যে একটা রেড অ্যান্ড অরেঞ্জ ক্যাটেগরি শিল্প আছে, যে শিল্পগুলো বেশি বেশি দূষণ করে, মানে লাল তালিকাভুক্ত। লাল তালিকাভুক্ত, লাল মানে কিন্তু সতর্ক, হ্যাঁ সতর্ক, এবং সেখানে রেড সিগন্যাল। এবং না করলেও প্রতিটা আপনি ইআইএ করে না, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়, যে একটা শিল্প করতে গেলে সেখানে তার কি কি দূষণ হতে পারে তার একটা মানমাত্রা থাকবে, এবং তার জন্য নিয়ন্ত্রক সংস্থা আছে এবং একটা বিশেষজ্ঞ আছে। তারা এটা দেখবেন যে আসলে কোন জায়গাটায় দূষণ হতে পারে। শিল্প হলেই কিছু দূষণ হবে, কিন্তু সেই দূষণটা কোন জায়গায় কতটুকু হবে এবং সেটা নিয়ন্ত্রণের জন্য তারা কি ব্যবস্থা নিচ্ছে। উৎপাদনের প্রয়োজনে কলকারখানা ব্যবহৃত হবে, এবং কলকারখানা তো নীরবে ব্যবহৃত হবে না, শব্দ করবে। এই মৌলিক শর্তটা মেনে নিয়ে সহনীয় মাত্রাটা কি? হ্যাঁ, তো সহনীয় মাত্রা হলো যে বিশেষ করে প্রাথমিকভাবে যেটা হয় যে শব্দ দূষণের শিকার শিল্প কলকারখানা থেকে হয় যারা শ্রমিক কর্মচারী তারা। এখন যেখানে শব্দ বেশি তৈরি হয় এর কিছু কিছু আছে, যেগুলো যন্ত্রপাতি আছে যেগুলো শব্দ উৎপাদন করে, কিছু নীরব থাকে, কিছু কিন্তু যেমন জেনারেটর থাকে, এগুলো শব্দ অতিরিক্ত শব্দ উৎপাদন করে, এবং সেই জায়গাগুলোকে অনেক সময় কভার করে সেগুলোকে কন্টেইন করতে হয় শব্দগুলোকে। আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা মানমাত্রা থাকবে, যে সেখানে মাপার যন্ত্র থাকবে যে কত হচ্ছে, মানুষ কত ডেসিবেল পর্যন্ত শব্দ গ্রহণ করতে পারে, তার যেমন নির্দিষ্ট মাত্রা আছে। সেই জায়গাটায় আপনার যদি বাড়ি বেড়ে যায় তখন সেখানে নিয়ন্ত্রণ করতে হবে। এখন যদি সেটা না পারা যায়, এমন ক্ষেত্রে হবে যে ঢাকলেও হবে না, ভাইব্রেশন হবে, শব্দ হবে, সেখানে কানে আপনাকে লাগাতে হবে। সেখানে শব্দ, যারা শ্রমিক আছে, এটা হলো বলা হয় যে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, যেগুলো শব্দ দূষণ যদি হ্যাজার্ডের করার জন্য ওই কর্মচারীকে ওই কাজের সময়ের জন্য তাকে একটা কানে একটা লাগাতে হবে, বিশেষ ধরনের প্রোটেক্টর, এবং যাতে করে তার লাগাচ্ছে কি না লাগাচ্ছে না, এটা নিয়ম আছে। এখন যখন দেখবেন যে এটা যদি যেখান থেকে যারা ওই যন্ত্রটা তৈরি করছে তারা যেখানে দিচ্ছে তারা কিন্তু এটা বলছে রিকমেন্ড। আচ্ছা, আপনি দেখুন আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন দেখা গেল একটু অব্যবস্থাপনা, বিদেশ থেকে কিন্তু অনেক চালান বন্ধ হয়ে গেল, চাপ সৃষ্টি হলো। এখন কিন্তু বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুন্দর পরিবেশ রাখার একটা প্রয়াস নেওয়া হয়েছে। এখন শব্দ দূষণের এই বিষয়টি নিয়ে কি আপনারা মনে করেন না যে আরো ব্যাপকভাবে ইন্ডাস্ট্রি মালিকদের একটু ইনভলভ হওয়া উচিত? আমরা যেটা বলি যে আমরা তো ধরেন সাধারণ মানুষকে উৎসাহিত করতে পারি এবং তাদেরকে সচেতন করতে পারি, কিন্তু যেটা কাজটা করার কথা হলো শিল্প মালিকদের, এবং তারা যে রিকমেন্ডেশনসগুলো আছে সেগুলো তারা মানতে হবে তাদেরকে, এবং সেটা না মানলে তার জন্য শাস্তির বিধান থাকে। কারণ সরকারের দায়িত্ব তো হলো জনগণের স্বার্থ রক্ষা করা। এখন সেই জনগণের স্বার্থ সে বুঝছে না, কিন্তু আপনি দেখবেন যে একজন শিল্প কলকারখানায় চাকরি করে, সে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছে, সে কিন্তু শব্দ নিয়ন্ত্রণের জন্য আন্দোলন করছে না, কিন্তু সেটা তার ক্ষতিগ্রস্ত করছে। সে হয়তো বা এমন ধরনের ক্ষতিগ্রস্ত করছে যেটা হয়তো সে বুঝতেও পারছে না, দীর্ঘমেয়াদে হয়তো বা তার একটু বয়সকালে সে বধির হয়ে যাবে। তাছাড়া যেটা ক্ষতি হয়, যেগুলো বোঝা যায় না, যে অনেক সময় আমাদের যেসব রোগ হচ্ছে আমরা এর কারণগুলো জানি না। অনেক ক্ষেত্রে দেখেন না আপনি, আমাদের অন্যান্য ক্ষেত্রে যে দূষণগুলো হয় আমরা খাচ্ছি, কি খাচ্ছি জানি না, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি না, আমরা খেয়ে যাচ্ছি, কিন্তু একসময় হয়তো ক্যান্সারের মতো একটা মরণঘাতীতে আমরা আক্রান্ত হলাম, তখন মনে হচ্ছে যে না এটা বোধহয় খাওয়া হয় না, ওটা উচিত হয় না, সেটা হয় না। আপনার কথার প্রেক্ষাপটে বলতে পারি যে শব্দ দূষণের কারণে কিন্তু উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। শিল্প মালিকদের কিন্তু উচিত সুন্দর পরিবেশ থেকে আরো উৎপাদনকে বাড়িয়ে নিয়ে আসা। অবশ্যই চীনে এখন অনেক কারখানায় মিউজিক বাজছে, কেননা মিউজিকের ফলে শ্রমিকেরা উদ্দীপিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, প্রোডাকশন বাড়ছে। যেখানে বিজ্ঞানের কারণে অনেক বেশি চেঞ্জ হচ্ছে, সেখানে আমাদের মনে হয় সেকেলে ধারণা নিয়ে আমরা সেকেলে তো আপনি সেকেলেও না, আমার মনে হয় যে আমরা সবসময় ইগনোর করা। হ্যাঁ, এবং আমরা শিল্প কলকারখানা জানেন এই যে বায়ু দূষণ বা পানি দূষণ হচ্ছে, এখানে যে কস্ট, এটাকে কন্ট্রোল করতে গেলে আপনি দেখবেন শিল্প কলকারখানাটা যে লাভ করছে সেটা এইটার ফলেই, এবং এইখানে যেটা ছাড় পাচ্ছে সেই ছাড়ের জন্য কিন্তু লাভটা হচ্ছে। কিন্তু যদি আপনাকে ওইটা নিয়ন্ত্রণ করতে হতো, ওই শিল্প এইখানে কিন্তু লাভবান হতো না এবং ওটা আসতো না, আমার দরকারও নাই।
কারণ আপনি এগুলো অ্যালাউ করার কোনো, এবং সরকারের কাছে আমাদের ওই জায়গাটাই আমরা করি যে আমাদের কাজ কিন্তু বাপার কাজটা কিন্তু ওইটাই যে আমরা বিশ্বের বিভিন্ন এর থেকে ধারণাটা নিচ্ছি এবং আসলে তাদের কি করা উচিত সেটা জানাচ্ছি, এবং সরকারের বিশেষ করে যে নিয়ন্ত্রক সংস্থা আছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, তাদের কাছে বলছি আমরা। কারণ আমরা তো নিজের, আমার হাতে কোনো আইন নাই যে আমি তাকে প্রয়োগ করব, আমরা শুধু বলতেই পারি। কিন্তু আমরা নিয়ন্ত্রক সংস্থাকে বলছি এবং আইন করার জন্য আমরা তাদেরকে সাহায্য করছি, এবং আইনও হয়েছে। যে আমাদের দেশে আইনের দিক দিয়ে বলা হয় যে আমরা বোধহয় আইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি রিচ, এত বেশি পরিবেশের বিষয়ে আইন আছে আমাদের পক্ষের আইন, কিন্তু প্রয়োগের দিক দিয়ে আমরা বোধহয় সবচেয়ে নিচু। বিধিমালায় যে সমস্ত শাস্তিগুলো আছে ওগুলো কিন্তু অতটা কঠোর নয় এবং খুবই নমনীয়, এতে কিন্তু ধরারও উপায় নেই। এবং তারপরে যারা ইন্সপেক্টর আছেন বা এটাগুলো আছেন তাদের প্রতি রেখেই বলছি, সবাই একই রকম নয়, কিন্তু যেখানে আপনার ঘাটতি হচ্ছে বা যেখানে ওইটা প্রতিপালিত হচ্ছে না, সেখানে যিনি কন্ট্রোল করবেন বা যিনি শাস্তির বিধান করবেন তিনি নেগোসিয়েশনের মধ্যে চলে যাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে। এবং জনগণের যে রিড্রেস করার যে ক্ষমতা, যে কোথায় জনগণ কোথায় কথাটা কার কাছে যাবে। আমার একটা শব্দ, আমি একটা এক্সাম্পল দিই যে আমার বাসায় সেদিন বাসার পাশে ধানমন্ডিতে হঠাৎ করে ছাদের ওপরে দেখি একটা প্যান্ডেল করে রাত্রিবেলা বাজি ফুটানো শুরু করলো 12টার পরে, এবং উচ্চস্বরে গান। তার ধারণাও নাই, যে সে জানেও না, এবং এই যে তাকে জানানো দায়িত্ব সরকারের আছে বা অন্যান্য এদের আছে যে কিভাবে কোনটা কি সে করতে পারবে কোনটা পারবে না, সে জানেও না, সে মনে করছে আনন্দ করছে, এটা কার কি। এই যেখানে যে ফরমালিন মুক্ত হয়েছে, তো এই ফরমালিন যখন খুব আক্রান্ত করলো মাছ থেকে ফল শাক সবজি, তখন একেবারে চাপ সৃষ্টি করে একটা প্রয়াস নেওয়া হয়েছে এবং অনেক বাজারে লেখা থাকে ইয়া ফরমালিন মুক্ত বাজার। সেই রকম দূষিত শব্দ জায়গাগুলোতেও যদি একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা করে ক্লিয়ারেন্স দেওয়া হয় যে না এটা এখন শব্দ দূষণমুক্ত এলাকা, সাইলেন্ট জোন, তাহলে কিন্তু একটা প্রয়াস নেওয়া যেতে পারে অবশ্যই। এবং কাউকে কাউকে একটু এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে আমরা যেটা ব্যাপার থেকে বলি যে আমরা ব্যক্তি পর্যায়ের কিছু আমরা দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা বলি, আমরা সামাজিকভাবে কিছু দায়িত্বগুলো বলি যে আমি ব্যক্তি অনেক কিছু পারবো না, সামাজিকভাবে সেখানে সামাজিক সংগঠনগুলো কিছু করবে, কিছু আবার করবে যে রাষ্ট্রীয় সংস্থা যেগুলো আছে বা মিডিয়া আছে এটাগুলো আছে যারা বাইরের তারা করবে। আর তো সরকারের তো একটা দায়িত্ব আছেই পরিবেশ দূষণের বিষয়ে সব বিষয়ে, কিন্তু অন্যান্য দূষণের ব্যাপারে এমনকি আঞ্চলিক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যেসব আইন বা প্রোটোকলসগুলো আছে সেগুলো মানার বিষয়গুলো আছে। যে আমরা যদি ভদ্র হিসাবে বা আমরা যদি সভ্য হিসাবে আমরা দাবি করি, তাহলে আমাদেরকে অবশ্যই সভ্যতার আচরণগুলো করতে হবে। দাবি করাটাই যথেষ্ট নয়, আমাদেরকে আচরণের মধ্যে সভ্যতার এটাগুলোকে নিতে হবে। আমি মনে করি যে এর মাধ্যমে আমরা একটা উন্নত দেশে মধ্য আয়ের দেশে যেতে যাচ্ছি। সেদিন আমাদের আফ্রিকার একটা দেশে যাওয়ার একজন আমার ভাগ্নে বলছিল যে সেখানে গেছি, সেখানে আমি আশ্চর্য না মনে করছি সেখানে বোধহয় বর্বর ধরনের মানুষ বসবাস করবে। সেখানে আমি একটা সাউন্ড পলিউশন কি, আমি একটা হর্ন শব্দ শুনতে পেলাম না। ত্রিনিদাদ এই ক্ষেত্রে অসাধারণ কার্যকরী ভূমিকা পালন করেছে, সেখানে সাউন্ড পলিউশন একেবারেই উৎখাত করে দিয়েছে আসলেই। এবং এটা খুবই আমার মনে হয় যে এটা করা সম্ভব, খুব কঠিন নয়। তবে আমাদের কিন্তু একটা অনেক ক্ষেত্র আছে, যেটা আমি বলছি প্রথমে যেটা আপনারা বললেন এটার কথা বলেন শিল্প দূষণ, আমরা যারা এফেক্টেড হই এটা কিন্তু যানবাহন থেকে বেশি হই। এবং আমাদের যে বসবাসের যে জায়গাগুলো অপরিকল্পিতভাবে যে বসবাস, আপনি তার জন্য কিন্তু পরিবেশের সঙ্গে এটা কিন্তু একটা বড় ইয়েগুলো করে যে আপনি কোথায় বাসাটা বানাবেন, কোথায় থাকবেন, কত দূর হতে হবে একটা শব্দ উৎপাদনকারী এর থেকে না বা রাস্তা থেকে। আবাসিক এলাকায় যেভাবে বাণিজ্যকরণ চলছে, এখন তো গভর্নমেন্ট আইন করে অনেক আবাসিক এলাকা থেকে, আবার বাসার ভিতরেও আপনি বাসার ভিতরে আপনি যে যন্ত্রগুলো চালাচ্ছেন সেখান থেকে যে শব্দগুলো উৎপাদন হচ্ছে সেটা কি আপনার জন্য সুইটেবল কিনা। গার্মেন্টস ফ্যাক্টরির উপর তলায় বিশ্ববিদ্যালয় চলে, সেই দেশকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করা অবশ্যই আমাদের এসছে। ধন্যবাদ আপনাকে মহিদুল্লাহ খান, আপনি পরিবেশ আন্দোলনের একজন সংগঠক। পরিবেশ অধিদপ্তরের এই যে কর্মসূচিটি শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক একটা কর্মসূচি। মহিদুল্লাহ খানের কথা থেকে কিন্তু বেরিয়ে আসলো যারা আন্দোলন করছে অংশীদার হতে হবে এবং সমন্বিত হতে হবে। চলুন জেনে নেই শব্দ দূষণ নিয়ে কিছু তথ্য। চলুন জেনে নেই। সপ্তাহে 40 ঘন্টা করে 90 ডেসিবেল শব্দমাত্রায় 30 বছর ধরে কাজ করে শেষ জীবনে বধিরতা দেখা দেয়। শিল্প কারখানায় হঠাৎ উচ্চমাত্রার 70 থেকে 140 ডেসিবেল শব্দের প্রভাবে মানুষের শ্রবণতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। আমাদের দেশে সাধারণত শিল্প কারখানায় সাধারণ শ্রমিকেরা সবচেয়ে বেশি শব্দ দূষণের শিকার হয়ে থাকে। ঢাকা সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী
রাজধানীর পুরনো ঢাকায় 10টি থানা এলাকায় রয়েছে কমপক্ষে 55,000 কারখানা। এগুলোর শতকরা 85%-ই অবস্থান আবাসিক ভবন ও বাসাবাড়িতে। আমাদের এবারের বিষয়টি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল অপরিকল্পিত নগরায়নের অন্যতম কারণ কোনটি? সঠিক উত্তরটি হল বি, সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মঞ্জুর আলম, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, কুয়েত এয়ারওয়েজ, চট্টগ্রাম। অভিনন্দন আপনাকে। আই-এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ, শিল্প কারখানায় শব্দদূষণ সৃষ্টির প্রধান কারণ কোনটি? এ, পুরনো যন্ত্রপাতির ব্যবহার, বি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। সঠিক উত্তর জানিয়ে আগামীকাল রাত 12টার মধ্যে আমাদের SMS করুন। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NPQ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আমি আপনি সবাই তো শব্দ দূষণের কারণে আক্রান্ত হচ্ছি। আসুন আমরা সকলে অংশীদারিত্বমূলক ভূমিকা পালন করি। শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করার এই কর্মসূচিতে সম্পৃক্ত হয়ে আমরা আমাদের জীবনকে সহনীয় করি, সুন্দর করি, উৎপাদনমুখী করি, সৃজনশীল করি, কাঙ্ক্ষিত করি। শব্দ ছিল, শব্দ আছে, থাকবেও চিরদিন। শব্দ নিয়েই সুখের ভুবন হোক না ভাবনাহীন। এসো বন্ধ করি শব্দ দূষণ শিল্প কারখানায়। অযথা হর্ন বাজাবো না গাড়ি চালনায়। শব্দ দূষণ আইন মেনে হবে নির্মাণ কাজ। নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। শব্দ দূষণ রুখতে হবে এই তো অঙ্গীকার। নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। শব্দ দূষণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আপনাদের মতামত জানার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আরও বেশি ক্ষতি হয়, মানে কান ছাড়া ফিজিক্যাল আরও ক্ষতি। সরকার পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে শব্দ দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলি। আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ করে আমরা বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। এজন্য দরকার সবার সম্মিলিত উদ্যোগ। দেশের মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে এই সমস্ত সমস্যাগুলি সম্পর্কে নিজেই সচেতন হবে।